আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন একটা হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি। অনেকেই মনে করছেন হয়তো অনেক বড় একটা ক্লাস নিব, আসলে এরকম কিছুই নয়। আমি আমার নিজের পার্সোনাল একটা লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু স্কিলস শেয়ার করব ভাবলাম। সেই স্কিলসটা ইটস অল অ্যাবাউট প্রেজেন্টেশন। একটা মানুষ যখন নিজেকে ইন্ট্রোডিউস করবে বা একটা কোনো সেশন নিবে, তখন সে আসলে তার কী কী দিক নজর রাখা উচিত এই বিষয়ে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি এটা আমার নিজের পার্সোনাল লাইফের বিভিন্ন বলবো যে হ্যাকস আমি ফলো করেছি, বা যে আমি নিজে কিভাবে প্রেজেন্টেশনগুলো দিয়েছি বিভিন্নভাবেই আমার ভার্সিটিতে বা আমার বিভিন্ন অর্গানাইজেশনে বা আমার ক্লাবের কাজে। অনেক সময় বিভিন্ন রকম ছোট বড় সেশন, ওয়ার্কশপ, সেমিনার অ্যাটেন্ডও করেছি, বিভিন্ন জায়গায় স্পিকার হিসেবে নিয়েছি, গেস্ট হিসেবে গিয়েছি। সো সব কিছু মিলিয়ে আমি কী কী বিষয় মানুষকে ফলো করতে দেখেছি, তাদের কোনগুলো জিনিস আমার ভালো লেগেছে, আমি নিজের লাইফে সেগুলোকে কীভাবে অ্যাপ্লাই করেছি, সেইগুলো নিয়ে টুকটাক কথা বলবো। তো এইসব নিয়ে আসলে ভিডিওটা হবে। তো শুরু করছি। প্রথমত আমি বলতে চাচ্ছি যে আমি কী নিয়ে কথা বলবো। আমি বলবো প্রেজেন্টেশন নিয়ে। সো আমি প্রেজেন্টেশন নিয়ে কথা বলা শুরু করতে চাচ্ছি। সো প্রেজেন্টেশন নিয়ে যদি কথা বলতে যাই, আমি প্রথমেই যে জিনিসটা নিয়ে ফোকাস করি সেটা হচ্ছে যে কনফিডেন্স লেভেল। আসলে কনফিডেন্স লেভেল জিনিসটা কি, এটা নিয়ে কোশ্চেন থাকবে। আসলে কনফিডেন্স মানে আমরা জানি বিশ্বাস। তো একটা নিজেকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে হোক, কোনো টপিক নিয়ে কথা বলার ক্ষেত্রে হোক, সবসময় নিজের প্রতি বিশ্বাসটাই সবার আগে আসবে। তো সেলফ কনফিডেন্স ইজ মাস্ট হেয়ার। সো নিজের প্রতি বিশ্বাসটাকে আনতে হবে, আত্মবিশ্বাসটা থাকতে হবে যে আমি কারোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো। হীনমন্যতা ভয়টা জাগা যাবে না। আমার সামনে একজন থাকুক, দুইজন থাকুক, 2000 থাকুক, 1 লাখ থাকুক, আমার নিজের প্রতি কনফিডেন্সটা থাকতে হবে। আর সেই কনফিডেন্সটা আসে কোথা থেকে? আসলে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করি বা করতে দেখা যায় ম্যাক্সিমাম মানুষকে, যে হুট করে আমার কালকে একটা প্রেজেন্টেশন আছে, আমি সেই টপিকটা বের করে সেটা নিয়ে অনেক স্টাডি করে আমি একটা একটা স্ক্রিপ্ট লিখবো, এবং সেই স্ক্রিপ্টটা পরের দিন যে অনেকটা বমি করে অনেকটা খেয়ে বমি করে দেওয়ার মতো বিহেভ করব। আসলে যদি কেউ এরকম করে, তাহলে এটা একটা কখনোই ভালো প্রেজেন্টেশন বা ভালো উপস্থাপনা হয় না। অ্যাকচুয়ালি ইফেক্টিভনেসটা তখনই বাড়ে যখন যে আপনি স্ক্রিপ্টে স্টাডি করে রেডি করেছেন, অবশ্যই কয়েকবার ট্রায়ালও দিয়েছেন, আয়নার সামনে হতে পারে, ফোনে সেলফি ক্যামেরা অন করে হতে পারে, এটা অনেক ইফেক্টিভ একটা ব্যাপার হতে পারে বিভিন্নভাবে। বাট আপনি সেই কথাগুলো হুবহু না বলার চেষ্টা করে আপনি নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে আপনি রিলেভেন্ট কিছু বললেন। মানে আপনি নিজে যেভাবে সুস্থ স্বাভাবিকভাবে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেন, আপনি যেভাবে আড্ডা দেন বন্ধুদের সাথে, ঠিক সেভাবেই কথা বলেন। এখন আপনার অডিয়েন্স কীরকম সেটার উপর ডিপেন্ড করে আপনাকে তখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে বা আপনার সেভাবে কথা বলতে হবে। অবশ্যই আপনি ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের সাথে যেভাবে আড্ডা দেন, অবশ্যই সেভাবে একটা খুব বড় একটা কনফারেন্সে বা একটা সেমিনারে এভাবে কথা বলবেন না বা নিজেকে ইন্ট্রোডিউস করবেন না। তো ব্যাপারটা সেইটাই, যে আপনাকে এজ লিমিট বুঝতে হবে। অবশ্যই আপনার সেই যেখানে আপনি এই বক্তৃতাটা দিবেন বা আপনি প্রেজেন্টেশনটা দিবেন, অবশ্যই আপনার বয়োজ্যেষ্ঠ মানুষ থাকতে পারে, আপনার থেকে কনিষ্ঠ মানুষ থাকতে পারে, আপনার সমবয়সী মানুষও থাকতে পারে। সো সব মানুষরা যদি থাকে তাহলে একরকম কথা বলার ভঙ্গি হবে, যদি অন্যরকম থাকে তখন আরেক রকম ভঙ্গি হবে। সো সেলফ কনফিডেন্সটা এভাবেই আসবে। কমন সেন্সের কথাটা আমি অলরেডি বলেই দিলাম, যে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। যে ধরেন আপনার বয়োজ্যেষ্ঠ কেউ আছে, অবশ্যই বা থাকুক না থাকুক, আপনাকে অ্যাটলিস্ট সালাম দিয়ে শুরু করাটা উচিত। আপনার খুব বেশি বডি ল্যাঙ্গুয়েজ শো করা উচিত না। আপনি খুব হাত নাড়াচ্ছেন, পা নাড়াচ্ছেন, অনেকে পা নাচানো শুরু করে, এই জিনিসগুলো না খুবই ডিসরেসপেক্টফুল অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইম খুব বেশি কি বলবো, যে মানুষের মাথার যে মনোযোগ দিয়ে আপনার যে কথাটা শুনছে সেটা কিন্তু আসলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে সে, আপনি যদি পা নাড়াতে থাকেন, হাত নাড়াতে থাকেন খুব বেশি। সো এই জিনিসটা করা উচিত না। এবং তারপরে যে জিনিসটা রিসার্চ, আসলে রিসার্চ জিনিসটা কেন লিখেছি, এই জন্যই লিখেছি যে ধরেন আপনি এমন একটা ওয়ার্কশপ বা এমন একটা সেমিনার নিচ্ছেন যেখানে আপনাকে কিউএনএ সেশন আছে, অর্থাৎ আপনার যে অডিয়েন্স তারা আপনাকে কোশ্চেন করার সুযোগ আছে। তো আপনি যদি সেই টপিকটা সম্বন্ধে ভাস্ট জ্ঞান না নিয়ে যান বা আপনি খুব ভালো লেভেলে রিসার্চ করে না যান, তখন কিন্তু আপনি একটা উদ্ভট পজিশনে নিজেকে আবিষ্কার করবেন। সো এরকম যাতে না হয় সেই জন্য যে একটু ভালো রকম জ্ঞান নিয়ে যাওয়াই উচিত। আর যদি এরকম হয় যে হ্যাঁ সম্পূর্ণ টপিক তো কভার করা কারো পক্ষে পসিবল না, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনাকে হাম্বলি উইথ ডিউ রেসপেক্ট খুব ভালোভাবে আপনাকে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ আমি এটা জানি না, বা এখন তোমাকে বলতে পারছি না, পরে তোমাকে আমি জানিয়ে দিব, বা এই জিনিসটা আমার মাথায় থাকলো, আই উইল লুক আফটার দ্য ম্যাটার। সো এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে। অ্যান্ড তারপরে যে টপিকটা আমি নিয়ে কথা বলবো, সো এখানে আমি সবগুলো টপিকই মোটামুটি
ক্লিয়ার করতে পেরেছি আশা করি। এরপর আসি আমি স্পেলিং। এখন স্পেলিংয়ের ক্ষেত্রে 3টা আমি আবার সাব পয়েন্ট লিখে রেখেছি যে অবশ্যই আপনার স্পেলিং যেটা থাকবে, আপনি যেই ভাষায় কথা বলেন না কেন, আপনি যদি লোকাল কমিউনিটিতে আজকে একটা বক্তৃতা দিতে যান বা নিজেকে প্রেজেন্ট করতে যান বা এনিথিং, তখন আপনাকে অবশ্যই যে জিনিসটা মনে রাখতে হবে, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা লোকাল হইতে হবে অবশ্যই, বাট বাংলায় বলেন আর ইংলিশে বলেন, যেইটাই আপনি বলেন না কেন, আপনার কথাটার যাতে একটা স্মার্টনেস থাকে, কারেক্ট থাকে। আপনি ভুলভাল উচ্চারণ করছেন, আপনি স্মার্টনেস আপনার কথার মধ্যে নাই, তখন কিন্তু ভাই অনেক বড় সমস্যায় আপনি পড়বেন। সেই জন্য হচ্ছে যে স্মার্টনেসটা মেনটেন করা অনেক বেশি জরুরি এবং কারেক্ট থাকাটা অনেক বেশি জরুরি। আর আরেকটা জিনিস আমি লিখেছি রিলেভেন্ট জিনিসটা অনেক ক্ষেত্রে যায়, আবার অনেক ক্ষেত্রে বলতে হচ্ছে আপনি কাদের সাথে কথা বলছেন, কোথায় গিয়ে কথা বলছেন। ব্যাপারটা এরকম যে আপনি কাদের সাথে কথা বলছেন, আপনি আপনার জ্যেষ্ঠ কারোর সাথে কথা বলছেন, অবশ্যই আপনি খুব যেটা বলে যে আমরা বন্ধুবান্ধবদের সাথে যেসব ভার্ব ইউজ করি বা যেভাবে তাদেরকে আমরা হচ্ছে কি বলি, তাদেরকে যেভাবে কল করি, অ্যাড্রেস করি, আপনি সেভাবে নিশ্চয়ই আপনার বয়োজ্যেষ্ঠদের সাথে এভাবে কথা বলবেন না। আবার আপনি আপনাদের কনিষ্ঠদের সাথে যেভাবে তুই তুকারি করে হয়তো আমরা কথা বলি, সেটা তো আপনি নিশ্চয়ই বয়োজ্যেষ্ঠদের সাথে করবেন না। বা বয়োজ্যেষ্ঠদের সাথে আপনি করে কথা বললেই আপনি জুনিয়রদের সাথে এভাবে কথা বলাটা এত বেশি ম্যান্ডেটরি না। সো আপনাকে বুঝতে হবে আপনি কাদের সাথে ডিল করছেন, একটা জিনিস কোথায় ডিল করছেন। কথার কথা, আপনার বাড়ি হচ্ছে, ধরলাম হচ্ছে আপনার বাড়ি হচ্ছে বরিশাল। সো আপনি যখন বরিশালে যাচ্ছেন, আপনি হ্যাঁ ওই স্থানীয় যদি কোনো কমিউনিটিতে আপনি কথা বলতে যান, অবশ্যই অডিয়েন্সকে কানেক্ট করতে হলেও আপনাকে আপনার আঞ্চলিক ভাষায় তখন কথাটা বলতে হতে পারে। কিন্তু আপনি ধরেন যে জানেন না ওই ভাষাটা, ধরেন যে আপনি বরিশালের না, বাট আপনি বরিশালে একটা সেশন নিতে গেছেন। সো আপনি যে কাজটা করতে পারেন তখন অডিয়েন্সকে কানেক্ট করার জন্য, আপনার স্পিচের শুরুতে এবং আপনার স্পিচের শেষে, মাঝে করলে এটা ডিসরেসপেক্টফুল বা একটা ডিস্ট্রাকশন হয়ে যায়। আপনি শুরুতে এবং লাস্টে ধরেন কেমন আছেন, গেলাম, আপনাদের সাথে দেখা হবে আবার, এই যে কথাগুলো আছে, এই কথাগুলো তাদের ওই আঞ্চলিক ল্যাঙ্গুয়েজটাই আপনি ইউজ করে দেখতে পারেন। দ্যাট উইল বি মোর কনভিনিয়েন্ট অর মোর হেল্পফুল। সেটা হচ্ছে খুব বেশি রিলেভেন্ট হয়ে যাবে তাদের জন্য, এবং তারা আপনাকে কানেক্ট করতে পারবে। হ্যাঁ, মনে হবে যে না, সে যে আমাদের এখানে আসবে বা উনি যে আমাদের এখানে আসছেন, উনি এইখানকার ল্যাঙ্গুয়েজ নিয়েও একটু আলোচনা করে বা একটু ভেবে এসছেন এবং আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। এবং আপনারা অনেক সময় দেখবেন, অনেক সেলিব্রিটি বলেন, আমাদের অনেক রাজনৈতিক নেতাদেরকেও বলেন, তারা কিন্তু সবসময় ওই এলাকায় গেলে ওই এলাকার রিলেভেন্ট কিছু জিনিস নিয়ে কথা বলে। এটা কিন্তু একটা টেকনিক অডিয়েন্সকে কানেক্ট করার জন্য। সো স্পেলিং টার্মটাও আই থিঙ্ক যে আমি ক্লিয়ার করতে খুব ভালো লেভেলেই পেরেছি। এখন আসি যে আই কন্ট্যাক্ট, অ্যান্ড দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। আমি যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা, এইটা, কারণ এইটাতেই আমরা আসলে ফেসে যাই। উপরেরগুলো হয়তো ওভারকাম করে ফেলি, ফাঁসি আসলে এই আই কন্ট্যাক্টে এসে। আই কন্ট্যাক্ট জিনিসটা আসলে আমি কি বলছি, ফ্রিকোয়েন্টও বলছি, অবভিয়াসও বলছি। আসলে ফ্রিকোয়েন্ট কি, অবভিয়াস কি? ফ্রিকোয়েন্ট হচ্ছে আমি যদি একটা আজকে সেশন নিতে যাই, ধরেন আপনাদের সাথেও কিন্তু আমি এখন একটা ক্যামেরার ওপাশে আপনাদেরকে কানেক্ট করার আমি চেষ্টা করছি। সো আমি কিন্তু ক্যামেরার লেন্সের দিকেও যেমন তাকাচ্ছি, বোর্ডের দিকে তাকাচ্ছি, মার্কারের দিকে তাকাচ্ছি, আশপাশে একটু তাকানোর চেষ্টা করছি। এই জিনিসটাকে না আপনার সেশন নেওয়ার সময় কানেক্ট করতে হবে। আপনার মাথাটা যাতে একটু আস্তে 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 পুরো আই সাইডটা যাতে আপনার ছড়িয়ে যায়। আপনি কোনো একজন স্পেশাল পার্সনকে পয়েন্ট আউট করার কোনোই দরকার নাই। শুরুতে হয়তো থাকতে পারে, যেই জন্য আমি লিখেছি অবভিয়াস। এটা কাদের ক্ষেত্রে সেটা আমি বলবো। মেইন কথা হচ্ছে আপনি যখন কোনো স্পিচ দিচ্ছেন, আপনি এভাবে আপনার মাথাটাকে চারপাশে ঘুরান। আপনি হচ্ছে সবার দিকে একটু তাকানোর চেষ্টা করেন, বাট কারো দিকেই না। ব্যাপারটা হচ্ছে সবার দিকেই তাকানোর চেষ্টা করবো, কিন্তু কারো দিকেই তাকাবো না, স্পেসিফিক কারো দিকেই না। এইটাই আমি বলছি যে ফ্রিকোয়েন্টলি আপনার আই কন্ট্যাক্টটা চেঞ্জ করতে থাকবেন বা আই সাইডটাকে চেঞ্জ করতে থাকবেন। আর আসি অবভিয়াস পার্টটা কাদের জন্য। আসলে অবভিয়াস পার্টটা তাদের জন্য যারা একদম শুরুতে হচ্ছে কথা বলা শুরু করছেন, বা একেবারে ইন্ট্রোভার্ট লেভেল থেকে, ইন্ট্রোভার্টস যারা আছেন ইন্ট্রোভার্ট লেভেল থেকে শুরু করেছেন, যেটা আমিও ছিলাম, এন্ড আমিও ওখান থেকেই শুরু করি। সো আমার সেশনটা প্রথমত আমি তখন যে টেকনিকটা অ্যাপ্লাই করতাম, মিলে আপনাকে টেকনিকই শেয়ার করছি। আমি যে কাজটা করতাম, আমার তো পরিচিত কিছু মানুষ, আমার পরিচিত মানুষরা তো আমার সামনে, আমার ক্লাসের সামনে এসে যখন আমি নিজেকে ইন্ট্রোডিউস করতাম, বা আমি যখন হচ্ছে ক্লাবে করতাম, আমার তো কিছু ব্যাচমেটস ওখানে অবশ্যই আছে, আমার পরিচিত মানুষ যাদের সাথে আমি মোর ক্লোজ ফিল করি, তারা তো আমার সামনে আছে। তো আমি যখন শুরুতে আমার এই হীনমন্যতা, ভয়টা কাটানোর চেষ্টা করছি, কারণ অনেক মানুষ আমার দিকে তাকায় আছে, এটা ভাবতেই তো ভয় লাগে আমাদের যে জিনিসটা হয় একটা প্রেজেন্টেশন নিতে যায়, তখন আমি কি করতাম, স্পেসিফিক ওই গ্রুপ অফ পিপল বা ওই স্পেসিফিক ওই পার্সনটার দিকে তাকিয়ে শুরু করতাম। স্টার্টিংটা করতাম 1 মিনিট, 2 মিনিট, সর্বোচ্চ আমি যদি 5 মিনিটের একটা সেশন নেই, অবশ্যই 1 মিনিটের পরই আমাকে আইসাইডটা একটু ঘুরিয়ে এসে আবার তার দিকে পয়েন্ট করতাম, আবার ঘুরিয়ে এসে তার দিকে পয়েন্ট করতাম, তার দিকেই পয়েন্ট করে শুরু করতাম, হয়তো তার দিকে পয়েন্ট করে শেষও করতাম। যদিও বেস্ট অফ লাক বা এরকম কিছু কথা সবার দিকে তাকিয়ে বলতে হয়, বা আসসালামু আলাইকুমটা শেষে বলতে হয়। বাট এই জিনিসটা করলে যেটা হয়, আপনার না শুরুতে তো আপনি এত বেশি প্রো না। সো
অবভিয়াস করে রাখলে মানে অ্যাটলিস্ট কথা বলাটা শুরু করতে থাকবেন, এবং ওই মানুষটার রিয়াকশন, ওই মানুষটাও তো জানে আপনি আজকে প্রথম একটা কোনো কিছু করতে চাচ্ছেন বা কিছু, সেও আপনাকে একটা রিয়াকশন দিতে থাকবে, গুড একটা না আপনার হচ্ছে, মানে সে তো আপনাকে চিয়ার আপ করতে থাকবে। এই জিনিসটা না আপনার মধ্যে আপনি ফিল করতে থাকবেন। এই জিনিসটা কিন্তু মানে যেটাকে টেলিপ্যাথিও বলা যায় ওয়ান কাইন্ড অফ, যে আপনি ফিল করতে পারতেছেন তার মধ্যে যে গুড উইলটা, সেটা আপনি নিজের মধ্যে। সো এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি কার্যকরী। যারা ইন্ট্রোভার্টস আছেন দয়া করে এই জিনিসটা পরবর্তী থেকে যে কোনো প্রেজেন্টেশন, আজকে পর্যন্ত হয়তো খারাপ গেছে, পরবর্তী প্রেজেন্টেশনে এইটা অ্যাপ্লাই করার অবশ্যই চেষ্টা করবেন। আর ফ্রিকোয়েন্ট লেভেলে চলে যাবেন কিছুদিন পরই, যখন আপনার ওই যে এই হীনমন্যতাটা আবার শুরু করার, ওপেনিং খেলার ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে, দেন আপনি সবার দিকে তাকিয়ে ফ্রিকোয়েন্ট কথা বলতে পারবেন। আর লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, মুভমেন্ট আমার পার্সোনালি খুবই বেশি ভালো লাগে, অ্যান্ড সবারই ভালো লাগে। আমি যদি বলি যারা শুধুমাত্র স্পিচ দেন না বা হচ্ছে ওয়ার্কশপ নেন না, ওয়ার্কশপে যারা অ্যাটেন্ডও করেছেন, তারা দেখবেন বড় বড় যারা বক্তৃতা দিচ্ছেন তারা সবসময় যে কাজটা করতেছেন, মুভমেন্ট করতেছেন। দ্যাট মিনস কি, আপনার যদি এরকম থাকে যে হ্যাঁ একটা মাইক, একটা কোনো একটা জায়গায় আপনার মাইকটা ফিক্সড করা আছে, মাইকটা হচ্ছে যে ওখানে একটা পন্ডিয়ামের মধ্যে মাইকটা ফিক্সড আছে এবং সেখানে নড়াচড়া করার কোনো সুযোগ নেই, ওইভাবে হয়তো বা বলারও কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে সামনে হেলে 2 হাতটা পন্ডিয়ামে ছড়িয়ে দিয়ে হয়তো হাত পা কিছু সময় নাড়িয়ে কথা বলে হয়তো শেষ করা যায়। বাট যদি আপনার কাছে সুযোগ থাকে, মাইকটা হচ্ছে ওয়্যারলেস সিস্টেমে কানেক্টেড, অ্যান্ড আপনি আপনার একটা জায়গা বের করে নিয়ে আপনি হাঁটতে পারছেন, আপনি হয়তো বা একটা অডিটোরিয়ামে কথা বলছেন যেখানে আপনার হাঁটার সুযোগ আছে, আপনি হয়তো বা স্টেজে কথা বলতেছেন, সেই স্টেজের মধ্যে আপনার হাঁটার সুযোগ আছে, আপনি হয়তো বা একটা মাঠে কথা বলছেন, মাঠে ওয়ার্কশপ নিচ্ছেন ওপেন প্লেসে, সেখানে আপনি একটা গোল সারাউন্ড ঘুরে আসতে পারছেন, একটা সার্কেল আপনি অতিক্রম করে আসতে পারতেছেন। আপনার জন্য খুবই বেটার হয় সেখানে হেঁটে হেঁটে কথা বলার অভ্যাসটা ক্রিয়েট করা। এতে যেটা হয়, মিটিংটা কখনোই না বোরিং হবে না এবং আপনি একটা রিফ্রেশনেস ফিল করবেন, কারণ আপনি যখন হাঁটবেন আপনার মধ্যে বডির ব্লাড সার্কুলেশনগুলো হচ্ছে দাঁড়িয়ে থেকে এভাবে থাকা লাগতেছেন, আপনি হাঁটতে পারতেছেন, আপনি নড়তে পারতেছেন, রিফ্রেশনেস আপনার মধ্যে আসবে, আপনি আইসাইটটাকে আরও বড় করতে পারবেন, আপনার ওই স্পেসিফিক কারোর দিকে তাকানো লাগবে না, কেউ আপনার দিকে তাকায় আসছে কিনা ওই জিনিসটাকেও খেয়াল করা হয়তো লাগবে না শুরুর দিকে। সো আপনি কী করতে পারবেন, নিজের মধ্যে একটা রিফ্রেশনেস আসবে এবং আপনার কাছে খুব ভালো লাগবে যে আপনি হাঁটতেছেন। অ্যান্ড এইগুলার যে ছবিগুলো হয়, মানে এরকম হেঁটে হেঁটে কেউ একটা সেশন নিচ্ছে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজের ছবি, কিছু ক্যান্ডিড ছবি আপনি যদি দেখবেন তখন মানে চেহারাই চেঞ্জ হয়ে যায়, একটা স্টিল দাঁড়িয়ে থাকা কনফারেন্স অর ওয়ার্কশপ অর সেমিনারের ছবি, আর এভাবে হেঁটে হেঁটে যে ওয়ার্কশপগুলো নেওয়া হয় সেগুলোর যদি আপনি ছবি দেখেন, আপনি নিজেও বুঝতে পারবেন কোনটা বেশি ভালো লাগে। আপনি যদি অ্যাটেন্ড করে থাকেন ওখানে অ্যাট দিস মোমেন্ট, তখন আপনার কত জোস লাগে ব্যাপারটা। এরপর আসি হ্যাপিনেসটা আসলে কাকে বললাম? হ্যাপিনেসটা বললাম এই জায়গাতে আপনার নিজের মধ্যে একটা হ্যাপিনেস কাজ করবে। কখন? কারণ আপনি মোটামুটি প্রেজেন্টেশন নিতে বা হচ্ছে আপনার কি বলে ওটাকে ওয়ার্কশপ নিতে সেমিনার নিতে আপনি অভ্যস্ত, তখন আপনি দেখবেন যে আপনি যাদের জন্য ওয়ার্কশপটা নিয়েছেন, যাদের জন্য কথা বলতেছেন, তাদের চোখে আপনার জন্য একটা উজ্জ্বলতা, আপনার কথাগুলো তারা যেন ফিল করতে পারছে, তারা রন্ধ্রে রন্ধ্রে জিনিসগুলোকে নিতে জানছে, তারা একটা খুশি ফিল করতেছে। এই যে তারা যে খুশিটা ফিল করছে, একটু আগে যেটা বললাম আপনাকে যে আই কন্ট্যাক্টের ক্ষেত্রে যে কথাটা বলছিলাম, যে এটা আপনার মধ্যেও পাস হয়ে যাবে কোনো একটা অজানা মাধ্যমে এবং আপনি নিজের মধ্যে একটা হ্যাপিনেস ফিল করবেন, আপনার না প্রচুর ভালো লাগবে তখন। সো হ্যাপিনেস ব্যাপারটা হচ্ছে ওখান থেকে আসে এবং আপনি নিজেকে মোর কনফিডেন্ট ফিল করবেন, যেটা আমার প্রথম পয়েন্টই ছিল। সো এরপরে আসি লাস্টে ইফেক্টিভ। হেঁটে হেঁটে বা এভাবে যে একটা ঘুরে এসে বা হোয়াটএভার নড়াচড়া করার মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজ শো করার মাধ্যমে যখন আপনি ইফেক্টিভ একটা ওয়ার্কশপ নেবেন, আপনার কাছে আপনি ওয়ার্কশপটা নেবেন, আপনাকে দেখবেন যে এটার ইফেক্টিভনেস আসলে কতটুকু বেড়ে যায়। আপনার আসলে দেখবেন যে সবাই আপনার দিকে তাকায় আছে, কেউ বোরিং ফিল করছে না অ্যাটলিস্ট, এবং জিনিসটা হচ্ছে যে আপনারও নিতে ভালো লাগতেছে, তাদেরও হচ্ছে শুনতে ভালো লাগতেছে। তো জিনিসটা না কানেক্ট হয়ে যায়। আমি তো বলতেছি আপনি প্রেজেন্ট করতেছেন যাদের সাথে, তাদের সাথে আপনার কানেক্ট হওয়াটা অনেক বেশি জরুরি একটা প্রেজেন্টেশনকে ইফেক্টিভ করতে। সো সেটার ক্ষেত্রে মুভমেন্ট অনেক বেশি একটা ভূমিকা বা অনেক বড় একটা ভূমিকা রাখে আসলে। সো অল দিস থিংস আমি মেনটেন করি আমার প্রেজেন্টেশনগুলো নেওয়ার সময় বা আমার বড় যে ওয়ার্কশপ থাকুক বা যেটাই থাকুক না কেন, আমি যখনই কোনো কিছু প্রেজেন্ট করি, যে এখন একটা ক্লাস প্রেজেন্ট করছি অ্যাবাউট প্রেজেন্টেশন স্কিলস, তো সব কিছুতে এটা আমি কানেক্ট করার চেষ্টা করি। আর সব কিছুর মানে সব কিছুর শেষে যদি একটা কথা বলি যে হচ্ছে আপনার এই জিনিসগুলোকে মনে রাখবেন কিভাবে, তাহলে আমার একটা টেকনিক আছে, মানে আমার ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট বা আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সাথে অনেকটা মিলে যায়। সেটা হচ্ছে সিএসসি, সবাই জানেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর লাস্ট একটা এম, বাট এটা সিএসসি ওই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং না, এটা হচ্ছে কনফিডেন্স ফর সি, এস ফর স্পেলিং, ই ফর আই কন্ট্যাক্ট অ্যান্ড এম ফর মুভমেন্ট। তো CSEM, এই রুলসটা আপনারা ফলো করতে পারেন নেক্সট বার থেকে যখন কোনো প্রেজেন্টেশন দিবেন, অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আরও চেষ্টা করব, অ্যান্ড আমার ইচ্ছা আছে এটা নিয়ে আসলে। সো ভালো লাগলে অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন। আর
সবার জন্য ভালো, মানে কি বলবো, বেস্ট অফ লাক যারা হচ্ছে এটা ফলো করবেন। আর দেখেন ফলো কইরা আসলে এটা ইফেক্টিভ মনে হয় কিনা। সো সব মিলিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।